তো আমরা এসেছি পেশক টি গার্ডেন। এটা কালিম্পং যাওয়ার পথেই পড়বে। ভারী সুন্দর জায়গাটা। অ্যাকচুয়ালি দার্জিলিংয়েও আমরা অনেকগুলো টি গার্ডেন গেছি, কিন্তু খুব একটা ভালো লাগেনি। এই জায়গাটা একটু বেটার লাগছে। বেশ বড় জায়গা নিয়ে রয়েছে পেশক টি গার্ডেন। অনেকটা এরিয়া, সামনের পাহাড় আর ঠিক পেছনের পাহাড়ের মাঝখানটায় যতটা জায়গা হয় ততটা নিয়ে এই পেশক টি গার্ডেন। ভালো লাগছে, বেশ অনেকটা ফাঁকা জায়গা পাওয়া গেছে। এটা অনেকটাই নর্থ বেঙ্গলের ডুয়ার্সের চা বাগানের মতো। খুব বেশি ওগুলো অবশ্য ফ্ল্যাটে, এটা একটু বেশ ফ্ল্যাট দেখা যাচ্ছে অনেকটা, যদিও পাহাড়ের মধ্যে। ঠিক কালিম্পং, সিকিম আর দার্জিলিং এর মোটামুটি একটা মাঝামাঝি জায়গায় এই জায়গাটা পড়েছে। জানি না সব জায়গা থেকে রাস্তা বেরোনো সম্ভব হয়েছে কিনা। লাভার্স মিট ভিউ পয়েন্ট এসে গেছে পেশক টি গার্ডেন পেরিয়ে। পেশক টি গার্ডেন খুব বড় এরিয়া। আমরা চাইলে এই এরিয়ার মধ্যেই পড়ছে এই ভিউ পয়েন্ট। দুটো রং, পিস্তা রঙের, একটা একটু ঘোলাটে, একটা একটু পরিষ্কার ব্লুইশ কালার। পাইন ভিউ নার্সারি, ক্যাকটি কালেকশন, ক্যাকটাস কালেকশন এখানে প্রচুর আছে। 8:30 থেকে 4:30, সানডে ক্লোজ। ভাইও আজকে চলে এসেছি। এন্ট্রান্স ফি 20 টাকা। পাইন ভিউ নার্সারি ঢুকে পড়েছি। এখানে মেনলি ক্যাকটাস গার্ডেন, বিভিন্ন রকমের ক্যাকটাস আছে। কিনতেও পাওয়া যায়, কিনে নিয়ে বাড়িতে গিয়ে রাখতে পারেন। আজকে বেশ গরম আছে কালিম্পংয়ে। কালিম্পং অত উঁচুতে নয়। কালকে রাত্রে বেশ ঠান্ডা ছিল দার্জিলিংয়ে। খুব উইন্ডিও ছিল, তো সে তুলনায় অ্যাকচুয়ালি কালিম্পংয়ের ওয়েদার একটু মাইল্ড হওয়ার জন্যে এই ধরনের নার্সারি, ক্যাকটাস গার্ডেন প্রচুর আছে। এবং এই ধরনের নার্সারি ভিড়ও হয়। প্লাস অনেক হোটেলের মধ্যে প্রচুর অর্কিড গার্ডেন আছে, হোমস্টেও আছে এখানে। সুন্দর পরিবেশ, বিভিন্ন রকমের গাছও রয়েছে। আশেপাশের ভিউও খুব সুন্দর। প্লাস রেস্টুরেন্টও করা রয়েছে। আমাদের সামনে এটা দেখছেন, এটা মর্গ্যান হাউস। এটা একটা ঐতিহাসিক বাংলো। বাংলোটি তৈরি করেন তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জর্জ মর্গ্যান। পাহাড়ের কোলে সবুজ গাছপালার মাঝে এই বাড়িটির আর্কিটেকচার খুবই বিখ্যাত।
কিন্তু এর ভেতরে ঢুকতে দেওয়া হয় না যদি না আপনি টুরিস্ট লজ বুক করে থাকেন। আর ঠিক তার উল্টো দিকেই আছে গল্ফ কোর্স। 1886 সালে এটা তৈরি হয়। গল্ফ কোর্সটা ভারতের অন্যতম প্রাচীন এবং উচ্চতম গল্ফ কোর্সগুলোর মধ্যে একটি। তবে এটা এখন মিলিটারিদের তত্ত্বাবধানে আছে, সুতরাং এখানে ঢোকা বেরোনেরও পারমিশনের ব্যাপার আছে। আর দেখতে পাচ্ছেন এখানে একটা ছোটখাটো রিফ্রেশমেন্ট রুমও আছে, এখানে সবকিছু পাওয়া যায়, চা কফি টফি। তো এখানে বসে বেশ কিছুক্ষণ সময় কাটানোর জন্য খুবই সুন্দর। ডেলো পার্ক, এসে গেছি ডেলো পার্ক। 20 টাকা এন্ট্রি ফ্রি, আর প্রচুর ফুলের বাগান, থাকারও জায়গা রয়েছে। ওপরে দেখা যাচ্ছে টুরিস্ট লজ, ওখানে থাকার জায়গা রয়েছে। বেড়ানোর পক্ষে সারাদিন পিকনিকের জন্য খুব ভালো জায়গা। তবে ভেতরে খাওয়ার অনুমতি আছে কিনা জানি না, তবে টুরিস্ট লজে গেলে হয়তো খাওয়া দাওয়া কিছু পাওয়া যেতে পারে। সবাই মোটামুটি 1-2 ঘন্টা স্পেন্ড করেন এখানে, তো খাওয়া দাওয়া না থাকলেও চাপ নেই। খুব সাজানো জায়গাটি, আর এটা বেশ খানিকটা প্লেন জায়গা, একটা উপত্যকার মতো, আর এটাকে ফুলের উপত্যকা বলতে পারেন। সাদা আর লাল ফুলের সমারোহ, তার মধ্যে আছে আই লাভ কালিম্পং। দেখলে মনে হবে খুব বরফ টরফ পড়ে, আসলে তা নয়। আর্কিটেকচারটা এইরকম, পুরো গার্ডেনের পুরো বিস্তার দেখা যাচ্ছে। ফুড ট্রাক দেখেই বসে পড়েছি, আর কিছু কিছু খাবার দাবারও আছে এখানে। সব জায়গায় যেটা কমন, মোমো আর চাউ, সব জায়গায় পাওয়া যায়। এটা ভালো লেগেছে যে চিলিটাকে ফ্রাই করেছে, রেড চিলি ফ্রাই করেছে ফ্লেভার আনার জন্য, এবং ফ্লেভারটা এসছেও। এটা খুব কম জায়গায় করে, কিন্তু এনিওয়ে থ্যাঙ্কস টু দেম, দে নো অ্যাট লিস্ট হাউ টু কুক। তো দিল্লিতে একটা নতুন অ্যাট্রাকশন আছে, সেটা হচ্ছে প্যারাগ্লাইডিং। এটা এখন পৃথিবীর সব জায়গাতে খুব বিখ্যাত। আমি সুইজারল্যান্ডের ইয়েতে দেখাবো প্যারাগ্লাইডিং এর, আমার সব ছবি আছে। হলুদানিজেরও ছবি আছে, টার্কির। অনেকগুলো জায়গায় আমি গেছি যেটা মানে পৃথিবীর বিখ্যাত প্যারাগ্লাইডিং সেন্টার। তবে সেখানে বেশিরভাগ লোকেরা একা একাই ওড়ে। তো এগুলো খরচা পড়ে আপনার 10 মিনিটের জন্যে 3000 টাকার মতো। সঙ্গে পাইলট আছে যারা হেল্প করবে টেক অফ করার সময় আর ল্যান্ড করার সময়। ওয়েদার ভারী সুন্দর, নীল আকাশ রয়েছে, আবার দিগন্তে মেঘও রয়েছে, সুন্দর কম্বিনেশন। পাহাড়গুলো দেখা যাচ্ছে না, মেঘে ঢাকা আছে। আজকে ভালো হাওয়াও আছে, রোদ্দুরও আছে, সুন্দর ওয়েদার বলতে পারেন প্যারাগ্লাইডিং করার জন্য। খুব ভারী সুন্দর ওয়েদার। প্রচুর লোক জড়ো হয়েছে, আমার ধারণা ছিল না যে এত লোক এখানে আসেন। তবে আমি জানি না এদের ট্রেনিং এর ব্যবস্থা আছে কিনা, তবে ট্রেনিং থাকলে আরো ভালো। সবাই দেখছি পাইলট নিয়েই যাচ্ছেন। কালিম্পং সায়েন্স সেন্টার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কালিম্পং
বিজ্ঞান কেন্দ্রটি 2008 সালে স্থাপিত হয়। এই কেন্দ্রটি স্থানীয় ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষের বিজ্ঞান সম্পর্কে ধারণা ও উৎসাহ জাগানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটা উন্মুক্ত গবেষণা এবং শিক্ষা কেন্দ্র, যেখানে বিভিন্ন প্রকার বিজ্ঞান প্রদর্শনী, মডেল এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হয়। এখানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়ার্কশপ এবং সেমিনারও আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করে। এছাড়াও বিজ্ঞান কেন্দ্রটি বিভিন্ন স্কুল ও কলেজের সাথে সমন্বয় করে কাজ করে, যাতে ছাত্রছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় আরো মনোযোগী করা যায়। এর আউটডোরটা খুব সুন্দর ভ্যালি করা আছে, যেখানে সারি সারি ডাইনোসর দেখতে পাবেন। যদিও এটা একটা আর্টিফিশিয়াল, মোটামুটি এই জায়গাটা খুবই সুন্দর লাগবে। আর ভেতরে অনেক কিছু আকর্ষণীয় জিনিস রয়েছে, যেগুলো আপনারা দেখতে পারেন। বিভিন্ন রকম ফিজিক্স এবং কেমিস্ট্রির আইডিয়া নিয়ে তৈরি। এটা খুব এন্টারটেইনিংও বটে। আমরা এখন যাব হনুমান পার্ক। এই হনুমান পার্ক যেতে অনেকগুলো সিঁড়ি আছে। এই হনুমান পার্কটি কালিম্পং শহরের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান। পার্কের মূল আকর্ষণ হলো বিশালাকার হনুমান মূর্তি, যা স্থানীয় এবং পর্যটকদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। পার্কটি সারা বছরই পর্যটকদের জন্য উন্মুক্ত থাকে, তবে শীতকালে এবং বসন্তকালে এর সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ্য হয়। এখন আমরা আছি কালিম্পং এর আরেকটি সুন্দর জায়গায়। এটা শুধু সুন্দর জায়গা বললে হবে না, এটা একটা মনেস্ট্রি, এবং এই মনেস্ট্রিটা গুরু পদ্মসম্ভবা নামে উৎসর্গীকৃত, এবং ওনার মূর্তি আপনি দেখতে পাচ্ছেন এখানে ভারী সুন্দরভাবে করা আছে, এবং এটা একটা ভিউ পয়েন্টও বটে। তো আমি অনেক বুদ্ধিস্ট টেম্পল দেখেছি যেগুলো একটা ভিউ পয়েন্টে করা। তো আমার এখানে একটা প্রশ্ন উঠেছিল যে সত্যি বুদ্ধিস্ট টেম্পলরা টুরিস্ট পয়েন্ট অফ ভিউতে কেন মন্দির করেন? তো যেটা আমার মনে হয়েছে যে বুদ্ধা ছিলেন ডিসেন্ডেন্ট অফ হিন্দু কালচার, কিন্তু উনি নিজে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এই বৌদ্ধ ধর্মের একটা জিনিস ভীষণ ভালো হচ্ছে মার্কেটিং। এই একটা মন্দির যে মানুষের আকর্ষণ করার জন্য কতটা ক্ষমতা আছে, এটা যদি ভিউ পয়েন্টে আসে, একটা তো তার একটা আধ্যাত্মিক চেতনার দিক থেকে এটা খুব বড় জিনিস। তার উপরে এই ভিউ পয়েন্ট মানুষকে অনেক দূর থেকে আকর্ষণ করে, এবং মানুষ এখানে এসে বেশ শান্তিতে বসে থাকতে পারেন দুদণ্ড, এবং এর ভাইবসটা সবসময় পাহাড়ের খুব ভালো থাকে। তো এরকম অনেকগুলো কারণে উনি এই জিনিসটা করেছিলেন, এবং সেই জন্যে খুব তাড়াতাড়ি বুদ্ধ ধর্মের প্রচার হয়েছিল। তার কারণ ওনার মার্কেটিং আইডিয়া ভারী ভালো ছিল। যাই হোক, অনেকে হয়তো কথাটা খারাপভাবে নেবেন, আমি এটা খারাপভাবে নিতে বারণ করবো এই জন্যে যে আমরা হিন্দু ধর্মে, আমি নিজে হিন্দু হয়ে বুঝতে পেরেছি যে আমরা আমাদের ধর্ম বিশাল ব্যাপ্তি, মানে কোনো তুলনা হবে না কোনো ধর্মের সঙ্গে, কিন্তু আমরা সেটা মার্কেটিং করতে পারি। আর আমাদের ছেলে মেয়েরাই হিন্দু ধর্মের সম্বন্ধে
কি বলবো, কিছুই জানে না, প্র্যাকটিক্যালি জানার ইচ্ছেও নেই। তো তার কারণ হচ্ছে আমাদের মার্কেটিং এবিলিটিটা কম, এবং সেই জায়গাতে মার্কেটিং এবিলিটি ভীষণ ভালো বুঝতে। তো যাই হোক, একটা জিনিসের ভালো মন্দ সব জিনিস বিচার করাই পর্যটকের কাজ। আমার মতামত অন্যর ঘাড়ে না চাপিয়ে দিয়ে প্রত্যেকটা মতামতের একটা বৈশিষ্ট্য খুঁজে বার করে নেওয়াটাই পর্যটকের পক্ষে সবচেয়ে ভালো কাজ। কারণ আমরা বিচারকের ভূমিকায় নই, আমরা দর্শকের ভূমিকায়। দূরবীন দাঁড়া মনেস্ট্রি, অনেক পুরনো মনেস্ট্রি, তবে আজকে বন্ধ মনে হচ্ছে। তবে ওপরে আমার গিয়ে ছবি তোলা আছে, কিন্তু আজকে ওপরও বন্ধ মনে হচ্ছে, দেখা যাক পাওয়া যায়। এদিকে অনেক স্তূপা রয়েছে, লামারাও ঘুরে বেড়াচ্ছেন, থাকার ঘরও দেখা যাচ্ছে, বাগানও রয়েছে। জায়গাটা একটু ওপরে, টিভি টাওয়ার লাগানো রয়েছে। আমাদের দেশে একটা জিনিস আমার খুব খারাপ লাগে, যে কোনো একটা টুরিস্ট স্পট বা কোনো মন্দির হোক, কোনো মন্দিরে অবশ্য জেনারেলি বন্ধ হয় না, বা কোনো চার্চ হোক বা কোনো মনেস্ট্রি হোক, এটা বন্ধ থাকে কেন? আমার কাছে এটা পরিষ্কার হলো না। যে একটা